রাতের অন্ধকারে যখন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের ওপারে পিনপতন নীরবতা নামে, তখন সাউথ ব্লকের বাঘা বাঘা গোয়েন্দাদের কপালে ঘাম জমতে শুরু করে। একসময় যে সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিএসএফ তাদের দাদাগিরি ফলাতো, আজ সেখানে এক অজানা আতঙ্কে ভুগছে দিল্লি। কারণ ঢাকার ক্ষমতার অলিন্দে এখন এমন এক দাবার চাল চালা হচ্ছে যা ভারতের পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে পারে। যিনি দেশের ভেতরে মাস্তান আর আন্ডারওয়ার্ল্ডকে এক নিমিষে মাটির সাথে মিশিয়ে দিতে র্যাবের মতো দুর্ধর্ষ এলিট ফোর্স তৈরি করেছিলেন, সেই মাস্টার মাইন্ড লুৎফুজ্জামান বাবর কি এবার সত্যি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ফিরে আসছেন? যে দাদাগিরি আর অহংকার নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যুগের পর যুগ দাবিয়ে রাখার স্বপ্ন দেখেছিল ভারত, আজ সেই অহংকারের পতন ঘটছে চোখেরই সামনে। তো ভারত একা হয়ে গেল, ভারতের পক্ষে দাঁড়ানোর কেউ কিন্তু নেই। ভারত তিন দিক থেকে চাপে পড়েছে, বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চল এখন অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের তারেক রহমান সরকার চীন এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে নতুন উদ্যোগ নিয়েছে এবং যেই ভারত আজীবন বাংলাদেশকে যখন পানি দরকার তখন পানি দেয়নি এবং যখন পানি দরকার নেই তখন পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে রেখেছে। অবশেষে সেই তিস্তা বাঁধ কিন্তু নির্মাণ করতে যাচ্ছে, তাও আবার চীনের সাহায্যে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, তারেক রহমান একের পর এক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যার কারণে ভারতের পদে আঙ্গুল চলে গেছে। আসলে এ ধরনের কথা বলতে চায় না, কারণ ভারতের বিরুদ্ধে এমন এমন সব সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান যেখানে ভারত একদম পুরোপুরি এখন একা হয়ে গিয়েছে এবং নানান দিক থেকে ফেসে যাচ্ছে। প্রথমত দেখা যাচ্ছে শিলিগুড়ি করিডর। হ্যাঁ, এখানেও এমন ভাবে কিছু বিজেপি মোতায়েন করেছে ভারত যেখানে বিএসএফ একদম পুরোপুরি ধরাশয়ী হয়ে গিয়েছে। ওই দিক থেকে পাকিস্তান পুরো সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে এবং শেষমেশ চীন। যখন দেখা যেত বাংলাদেশে পানির দরকার ছিল না, তখন পানি দিয়ে ভরিয়ে দিত আমাদের পাশের দেশ, মানে সো কল্ড বন্ধু দেশ ভারত। আর যখন আমাদের পানি দরকার হতো তখন আমাদের পানি দিত না। হ্যাঁ, এরকমটাই করে এসেছে আমাদের সাথে, কিন্তু এখন আমাদের পাশে রয়েছে চীন এবং এই চীন এমন একটি তিস্তা ব্যারেজ তৈরি করে দিচ্ছে যার মাধ্যমে আর ভারতের কাছে আমাদের হাত পাততে হবে না। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে একটি তুরুপের তাস তৈরি করেছে তারেক রহমান, যেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবরকে ফিরিয়ে আনা হবে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, লুৎফুজ্জামান বাবর, যার কথা শুনলেই ভারতের প্যান্ট ভিজে যেত, এখন সেই বাবরই নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। রাতের অন্ধকারে যখন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের ওপারে পিনপতন নীরবতা নামে, তখন সাউথ ব্লকের বাঘা বাঘা গোয়েন্দাদের কপালে ঘাম জমতে শুরু করে। একসময় যে সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিএসএফ তাদের দাদাগিরি ফলাতো, আজ সেখানে এক অজানা আতঙ্কে ভুগছে দিল্লি। কারণ ঢাকার ক্ষমতার অলিন্দে এখন এমন এক দাবার চাল চালা হচ্ছে যা ভারতের পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের নবান্নে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ৪৫ দিনের চরম পত্র দিয়ে ঢাকাকে ভয় দেখাতে চেয়েছিলেন, তা এখন খোদ দিল্লির জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আর দিল্লির ইশারায় নাচা কোনো পুতুল নয়। আর এই নতুন বাংলাদেশের প্রতিরোধ ব্যূহ তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে এমন একজনের নাম চরম গোপনীয়তার সাথে আলোচিত হচ্ছে, যার নাম শুনলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কাঁপন ধরে যায়। যিনি দেশের ভেতরে মাস্তান আর আন্ডারওয়ার্ল্ডকে এক নিমিষে মাটির সাথে মিশিয়ে দিতে র্যাবের মতো দুর্ধর্ষ এলিট ফোর্স তৈরি করেছিলেন, সেই মাস্টার মাইন্ড লুৎফুজ্জামান বাবর কি এবার সত্যি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ফিরে আসছেন? এখনো হয়তো কাগজে কলমে সই হয়নি, কিন্তু বাতাসে ভেসে বেড়ানো এই একটিমাত্র গুঞ্জনেই রয়ের স্লিপার সেলগুলো সীমানা ছেড়ে পালাতে শুরু করেছে। আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ভারত বাংলাদেশ সীমান্তের সেই শ্বাসরুদ্ধকর ছায়াযুদ্ধের আসল রহস্য। একটু পেছনের দিকে তাকালে দেখবেন, নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মসনদে বসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন তিনি তারেক সরকারের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবেন। বর্ডারের কাঁটা তারের বেড়া সম্পূর্ণ করা এবং চোরাচালান বন্ধের ধোঁয়া তুলে তিনি মূলত একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু করতে চেয়েছিলেন। আর ওই ৪৫ দিনের ডেডলাইন ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিএসএফ এর একটি সাজানো নাটক। তারা ভেবেছিলেন এই সস্তা মাতবড়ি দেখালে ঢাকা হয়তো ভয় পেয়ে পিছু হটবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তারা আসলে তারেক রহমানের পাতা এক বিশাল ফাঁদে পা দিয়েছে। তারেক রহমান প্রশাসন ঠিক এমন একটি সুযোগের অপেক্ষাতেই ছিল। তারা চাচ্ছিল ভারত যেন আগে নিজেদের তাস খোলে, আর ভারত ঠিক সেই ভুলটাই করেছে।
স্পিকার মেজর হাফিজের সাম্প্রতিক বক্তব্যটি বিশ্লেষণ করলেই বোঝা যায় ঢাকা কতটা আত্মবিশ্বাসী। তিনি একেবারে কড়া গলায় সাফ জানিয়ে দিয়েছেন, যেখানে খোদ আমেরিকার মতো পরাশক্তিরও এই দেশ দখলের সাহস নেই, সেখানে মোদির ছোট ভাই শুভেন্দু তো নিতান্তই চুনোপুটি। বাংলাদেশ এখন আর কারো ধমকে এক ফোঁটাও ভয় পায় না। আর বর্ডারের এই ফালতু মাস্তানি শক্ত হাতে দমন করার জন্যই ঢাকার এখন প্রয়োজন একজন কড়া মাথার কমান্ডারের। ঠিক এখানেই হিসাবের খাতায় সবচেয়ে বড় চমক হয়ে উঠে এসেছে পুরনো বস লুৎফুজ্জামান বাবর, যাকে টানা 17 বছর ধরে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার ব্লুপ্রিন্ট করা হয়েছিল। সেই লড়াকু নেতা বাবর এখন আগের চাইতে অনেক বেশি তীক্ষ্ণ আর ভয়ঙ্কর। 2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে যখন তিনি 1,20,961 ভোটের অবিশ্বাস্য ব্যবধানে জয়লাভ করলেন, তখন পুরো দুনিয়া অবাক হয়ে দেখেছিল যে জেলের তালা তাকে দমাতে পারেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2004 সালে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের রাজত্ব খতম করতে এই লুৎফুজ্জামান বাবরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠন করেছিলেন। তার সেই কড়া অ্যাকশনের ভয়ে তখন বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে পালিয়েছে। মোদী প্রশাসন খুব ভালো করেই জানে দেশের ভেতরের সন্ত্রাসীদের যিনি এইভাবে সায়স্তা করতে পারেন, বর্ডারের বাইরের মাস্তানদের সাইজ করতে তিনি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবেন। কিন্তু দিল্লি বাবরকে শুধু র্যাবের জন্যই ভয় পায় না। 2004 সালের এপ্রিল মাসে চট্টগ্রামের সিওএফএল ঘাটে ধরা পড়া স্মরণকালের সবচেয়ে বড় অস্ত্রের চালান, বিখ্যাত সেই 10 ট্রাক অস্ত্রের কথা ভারতের গোয়েন্দাদের আজও ঘুম হারাম করে দেয়। ভারতের বৃদ্ধমূল ধারণা ছিল এই অত্যাধুনিক অস্ত্রের চালান মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা 7 সিস্টার্সে স্বাধীনতাকামীদের হাতে তুলে দিয়ে পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দেওয়ার জন্যই আনা হয়েছিল। আর ভারতীয় মিডিয়া বারবারই এই মাস্টার প্ল্যানের পেছনের মূল ব্রেইন হিসেবে বাবরের নামটাই সামনে এনেছে। ভারত সবসময় ভয় থাকে যে বাবর আবার ক্ষমতায় এলে ভারতের ভেতরে সেই স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। এখন চারদিকে একটাই রুদ্ধশ্বাস গুঞ্জন, বাবর যদি এবার স্বরাষ্ট্র বা উপস্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ারে বসেন, তাহলে বর্ডারে তিনি কি ম্যাজিক দেখাবেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্ডারে বিএসএফ এর আগ্রাসন এবং রয়ের গুপ্তচর বৃত্তি পুরোপুরি রুখে দিতে এবার হয়তো স্পেশাল কোনো বর্ডার টাস্ক ফোর্স বা অ্যান্টি এসপিওনাজ ইউনিটের ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। এদের মূল কাজ হবে কাউন্টার ইন্টেলিজেন্স। সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে ছদ্মবেশে থাকা রয়ের এজেন্টদের খুঁজে বের করে এমনভাবে সাইজ করা হবে যে তারা বর্ডার ছেড়ে পালানোর পথ পাবে না। মোদির ছোট ভাই শুভেন্দুরা ভেবেছিলেন রয়ের স্লিপার সেল দিয়ে তিনি ঢাকাকে চাপে রাখবেন, কিন্তু বস বাবর দায়িত্ব পেলে রয়ের পুরো নেটওয়ার্ক এক নিমিষে অন্ধ হয়ে যাবে। ভারতের এই বিপদের 16 কলা পূর্ণ হয়েছে আরেকটি যুগান্তকারী সমীকরণ। আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন ঢাকা আর ইসলামাবাদের মধ্যে নাকি 10 বছর মেয়াদী এক অত্যন্ত গোপন গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের এই কাছাকাছি আসা ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে রীতিমতো রেড অ্যালার্ট বাজিয়ে দিয়েছে। ভারত এখন দুই দিকের চাপে চিড়ে চ্যাপ্টা। আর ঠিক এই সন্ধিক্ষণে বাবর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে এই গোয়েন্দা চুক্তির আসল রূপ কতটা কার্যকরী হতে পারে তা ভেবেই সাউথ ব্লকের কর্তারা ঘামছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো লুৎফুজ্জামান বাবর এখনো আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বসেননি। এই মুহূর্তে হয়তো তিনি তার ড্রয়িং রুমে বসে রিল্যাক্স মুডে চা খাচ্ছেন, কিন্তু রাজনীতির অন্দরমহলে তার ফিরে আসার যে জোর গুঞ্জন, সেটাই সীমানার ওপারে সুনামি বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেবল খবর শুনেই যদি দিল্লির সাউথ ব্লক আর নবান্নে কাঁপন শুরু হয়ে যায়, তবে যেদিন তিনি সত্যিই ফিল্ডে নামবেন, সেদিন শুভেন্দুর দাদাগিরি কোথায় গিয়ে লুকাবে। শুভেন্দু অধিকারী আর রয়ের সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিতে ঢাকার টেবিলে যে মাস্টার প্ল্যান সাজানো হয়েছে তা ধীরে ধীরে আলোর মুখ দেখছে। আগামী দিনে ভারতের কপালে যে আরো অনেক বড় শনির দশা অপেক্ষা করছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। বস বাবর একবার পুরনো ফর্মে ফিরে এলে দিল্লির বাবুদের পালানোর কোনো জায়গা থাকবে না। দর্শক, আজকের এই গভীর এবং শ্বাসরুদ্ধকর বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কি? লুৎফুজ্জামান বাবর কি পারবেন বর্ডারের এই সমীকরণ পুরোপুরি বদলে দিতে? ভারতে ন্যাশনালিস্ট হিন্দু ন্যাশনালিস্ট সরকারের বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগই নাই ভারতের হোয়াটস এভার। যাই করুক না কেন সরকার, যত ক্ষতি করুক না কেন, উন্নতি করতে পারুক আর নাই পারুক না কেন, এই ধরনের সরকার ভারতে থাকতেই হবে। সুতরাং টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে ভারতে। ভারতে একটা খুবই ধর্মীয় উগ্রবাদ প্রতিষ্ঠা হয়েছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি ভারতে। সো ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কাণ্ড দেখেন আপনি। ভারত তাদের জিডিপি ঘোষণা করেছে 7.5%। এখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল যত ধরনের প্রতিষ্ঠান আছে যারা ওভারসি করে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশের ফিনান্সিয়াল সেক্টরগুলা বা দেশের আর্থিক অবস্থাগুলা, রেটিং এজেন্সিগুলা, তারা ভারতের জিডিপি গ্রোথের সাথে ভারতের মুদ্রা বা কারেন্সির যে মান বা এটার যে ডিভ্যালু বা অবমূল্যায়ন হচ্ছে, মূল্য হারাচ্ছে, এটার সাথে কোনোভাবে তাদের জিডিপিটা মিলাতে পারতেছে না। যদিও ইনফ্লেশন এবং আর অন্যান্য সেক্টর যেগুলা বিশেষ করে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু প্রশ্ন হয়েছে যে অর্থনীতি যদি এত ভালোই করেই থাকে, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে
মানে আপনার ডিভ্যালিউড বা মানে মানে মার খাওয়া মুদ্রার নাম হচ্ছে ভারতের আপনার মানে ভারতের রুপি। ইভেন দো পাকিস্তানের রুপির সাথেও কুড়িয়ে উঠতে পারতেছে না এগেইনস্ট ডলার ভারতের মানে মুদ্রা, এবং বাংলাদেশের মুদ্রার সাথেও মার খাচ্ছে, চরম মানে আকার ধারণ করেছে। এটা প্রশ্ন উঠেছে যে অর্থনীতি যদি এতই ভালো করে থাকে ভারতের, তাহলে মানে তাদের মুদ্রার মান বা মুদ্রার এমন অবমূল্যায়ন কেন? এটা দেখেন, শেখ হাসিনা এই কাজটা বাংলাদেশে উনি করেছেন, মানে বাংলাদেশের মানে আর্থিক খাতটাকে একদম মানে বুয়া বা ম্যানিপুলেটেড বা ফেক ওয়েতে দেখানোর চেষ্টা করেছেন। এই আমরা বারবার বলেছি এটা, কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তোলার আগে আমি কিন্তু এই কথাটা তুলেছিলাম যে ইট ডাজন্ট মেক সেন্স টু মি এট অল। বিকজ কিভাবে যে আপনি যদি মানে মানে এতটা যদি জিডিপি ফেলে, মানে এটা আমি বলছিলাম যে আই নেম বাংলাদেশের অর্থনীতির শেখ হাসিনার সময় ফেকড ইকোনমি, অর্থাৎ এটা মানে কমপ্লিটলি একটা বুয়া এবং ম্যানিপুলেশনের উপরে। ধরেন কয়েকটা দেশ আছে পৃথিবীতে যাদের অর্থনীতি ম্যানিপুলেটেড, ফর এক্সাম্পল রাশিয়া থেকে বা চীন থেকে কোনো তথ্য যদি আসে, বাট ইনফ্যাক্ট চীন মানে তাদের অর্থনৈতিক অবস্থা যে কোন দেশের তুলনায় সবচেয়ে ভালো। আমরা রিজার্ভের তুলনায় আপনি যদি $5.6 ট্রিলিয়ন তাদের রিজার্ভ, তো এটা আলাদা। এই চীনের সাথে যদিও চীনের তথ্যগুলা মানে কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, সো দেয়ার ইজ এ মিসট্রাস্ট মানে আপনার ইন টার্মস অফ দ্য ফ্রি ফ্লো অফ দ্য ইনফরমেশন, পার্টিকুলারলি ইকোনমিক বা ফিনান্সিয়াল মানে যেটা মানে স্ট্যাটিস্টিক্স স্টাফ লাইক দ্যাট, বিকজ দে কন্ট্রোল দ্যাট দ্য কান্ট্রি ইজ ওন বাই দ্য স্টেট, রাইট, মানে গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট ওই হচ্ছে দেশের মানে কন্ট্রোল করে থাকে, নট আপনার আনলাইক ইউনাইটেড স্টেটস অর advanced democratic country, ladies and gentlemen. So here's the stuff, ladies and gentlemen. ভারতের দেওয়া তথ্য আপনারা জানেন পৃথিবীতে একমাত্র দেশ যেটা তাদের সাংবাদিক এবং তাদের গভর্নমেন্টের তথ্য 8 out of 10 this or that way lies, fake. এটা পৃথিবীর সবাই জানে মোটামুটি। আর সোশ্যাল মিডিয়া তো অবস্থা ভয়াবহ, মানে তাদের তো কোনো তথ্যকে বিশ্বাস করে না ভারতীয়দের, মানে তারা যদিও তারা সারাদিন মানে গর্জন করে আননেসেসারি ফেক গর্জন, ভারতীয় কোনো সাংবাদিকদেরও কোনো মূল্যায়ন পৃথিবীতে কোথাও নাই। আগে যারা দু একজন ছিল এরা ঠিক আছে, এর বাইরে বর্তমানে যেগুলো আছে সবই ফেক, এগুলো গদি মিডিয়া বলা হয় এদেরকে। তো আপনারা এখন কল্পনা করেন যে আপনারা কমন সেন্সের ভিত্তিতে বলেন, অর্থনৈতিক যত ধরনের, আমরা তো এই বিভাগের ছাত্র, যারা অর্থনীতির প্রফেসর আছেন তারাও কিন্তু প্রশ্নগুলো তুলেছেন। হাউ ডাজ ইট হ্যাপেন? ডাজ ইট হ্যাপেন এভরিওয়্যার? নো, ইটস ভেরি রেয়ার কেস সিনারিও। ইট কুড হ্যাপেন বাট ইটস ভেরি রেয়ার। মানে অর্থনৈতিক আপনার জিডিপি ফুলে মানে একদম মানে ফুলে উঠতেছে, কিন্তু মুদ্রার মান সীমাহীন ভাবে আপনার মান খাচ্ছে। এটা একটা নজিরবিহীন ম্যানিপুলেশন এবং আর্থিক খাতের প্রতারণা ভারতীয়দের সাথে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের। এটা ওয়াইডলি বিলিভ, নট অনলি ওয়াইডলি বিলিভ, দেয়ার আর মেনি মানে আপনার মানে এক্সপার্টিস দ্বারা তারা অলরেডি এটার উপরে আর্টিকেল লিখেছেন, এবং ব্লুমবার্গ কিন্তু এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, মানে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ যেটা তারা বিজনেস রিপোর্ট করেছে। এটা তারা বলছে যে এটা তো মেক সেন্স এট অল, বিকজ এটা কিভাবে সম্ভব হবে? আপনি বলেন, ধরেন আপনি বলেন আপনি খুব ধনী মানুষ, কিন্তু আপনি খেতে পারতেছেন না, মানে আপনি 3 বেলা খেতেও পারেন না, কিন্তু আপনি বলছেন আমি খুব ধনী, বাইরে দেখান আপনি খুবই ধনী, কাপড় চোপড় পরেন, কিন্তু আপনার ঘরে খাবার নাই, একবার আপনি খেতে পারেন না, রাইট? বা আপনি যে মানে মোটামুটি যে ধরনের যে প্রতিদিনের যে খরচ আছে সেটা মেটানোর সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনি কাপড় চোপড় বা বাহ্যিক আচার আচরণে দেখান ভেরি ভেরি রিচ, আপনি মানে সব যেটা আমরা বলি আর কি, আমরা যারা করার চেষ্টা করি সাধারণত, অনেকেই আমরা করি না, আমাদের দেশে তো অভাব নাই, বিশেষ করে টিকটক আপনি দেখবেন এগুলা বিভিন্ন ভাবে আছে। সো কেউ আছে যা আছে তার এক গুণ দেখায় না, honestly speaking, মানে দেখান মাঝে তো আসলে কোনো ধরনের, আমি তো মনে করি না এটা দেখাই দেখি কি লাভ ভাই, যা আছে তো আছে। এটা যাক, এটা একটা এক ধরনের বিভিন্ন মানসিকতার মানুষ আছে, বাট লোক দেখানো যে কোন ধরনের বড়াই চিরস্থায়ী নয়। It's not a sustainable way of living, to be honest with you. And এটা এই যে কয়েকদিন আগে আমাদের একটা ঘটনা আমাদের বাংলাদেশে, আর আমরা প্রশ্ন তুলেছি যে জাকজমকপূর্ণ এই জীবনের মানে মানে পিছনের যে অন্ধকার জগৎ, অন্ধকার কি মানে এক ধরনের শূন্যতা, সব দিক দিয়ে শূন্য, কোনো কিছুই নাই, এটা কিন্তু আমরা বারবার দেখেছি লেডিস এন্ড জেন্টলম্যান। ওটা বাজে আচ্ছা ঠিক আছে। সো আমি আপনাকে বলি, দেখেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এখানে ধরা খেলো তারা মিথ্যাচার, এদিকে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে বিশেষ করে নরেন্দ্র মোদীকে স্নেক বা সাপ হিসাবে আখ্যায়িত করেছে আপনার নরওয়ে এবং সুইডেনের মিডিয়া। সো নরেন্দ্র মোদীর জন্য মানে আসলে ভালো খবর বলতে গেলে এখন আর নেই। তবে একটা জিনিস বলে রাখি, যে যেভাবে চলছে, যদি যে একটা ইকুয়েশন আছে পৃথিবীতে মানে পাওয়ার শিফটিং এর, যদি ইফ ইট সার্ভাইভস, টু বি অনেস্ট উইথ ইউ, অর সাস্টেইনস, ভারতের নরেন্দ্র মোদী উইল বি সিঙ্গলড আউট বাই মেনি কান্ট্রিজ এন্ড মেনি হেড অফ স্টেট। পার্টিকুলারলি এখানে একটা যে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলা, তাদের সবচেয়ে বড় সমস্যা কেন তারা আজকে সাফারার, বিকজ তারা তাদের ব্যক্তিগত স্বার্থের সো মাই গাশ, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, like everyone thought I left. I did not leave, ladies and gentlemen. So এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নো সাউন্ড, আচ্ছা সাউন্ড কে, there is no sound. ওকে, এখন স্যার আপনাদের ভাবি ফোন দিয়ে মানে হুদাই মানে ফোন দিয়ে আমার লাইব্রেরি স্টাফ ফোন করতেছে। আচ্ছা শুনেন, তো মেইন জিনিসটা হলো এই জায়গাতে যে আপনার দিস ইজ দ্য গেম অফ ইন্ডিয়া। আচ্ছা এখন আমি যে একটা জিনিস বলেছিলাম, যারা বিএনপির ভাই বন্ধু যারা আছেন তারা খোঁজ রাখবেন, গতকালকে যুক্তরাষ্ট্র যুবলীগের আপনার সভাপতি যে সে বলেছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যদি যুক্তরাষ্ট্রে আসতে চান, তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে
ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে উনাকে যুক্তরাষ্ট্রে আসতে হবে, না হলে যুক্তরাষ্ট্রে উনি মানে পা ফেলতে পারবেন না। তো আওয়ামী লীগের মানে মানে এই যে খালি মানে মানে এক ধরনের জঙ্গিবাদ, হুমকি দামকি দেওয়া, দৌড়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, এই যে আওয়ামী লীগের এই যে একটা অবস্থা চলছে বর্তমানে। তো বিএনপির ভাই বন্ধু যারা আছেন, জাতীয়তাবাদের ভাই বন্ধু যারা আছেন, আপনাদেরকে বলেই নাই সবসময় যে একে অপরের মাংস খাইয়েন না। আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জামাত, এনসিপি সহ যারা আছেন সমমনা এবং বিএনপিকে বলি নাই, এটা আসতেছে কিন্তু খুবই শীঘ্রই। এই যে এই যে এই যে মানে বিএনপির প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কাজ করিয়েছেন, উনি কে করিয়েছেন, কোন উপদেষ্টা করিয়েছেন বা কোন মন্ত্রী করিয়েছেন আমরা জানি না। তো one of the biggest mistake this government or the prime minister made, I mean, is that to call Anis Salomgir. You promoted him, right? You just given him extra rating for nothing. He's not up to the mark, or I mean, honestly speaking, he doesn't deserve anything like that. He's not, I mean, honestly speaking, like someone that a prime minister can call and console him. This is unbelievable. Jara করেছেন এবং prime minister এবং BNP government, soon you will feel regret for this call. Because তারা অলরেডি কনস্পিরেসি এবং দে ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড টু ব্রিং ব্যাক আওয়ামী লীগ এবং ফেসিবাদকে প্রতিষ্ঠা করা এবং আবার ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিস্তার করার জন্য রিল্যান্টলেস কাজ করে যাচ্ছে তারা আবারও। এবং মানে বাইরেও তারা কাজ করছে। তারা নাকি দেখলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলছে 2 মাসের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে তারা বাংলাদেশে ফিরবে। এই জন্য বলছি, ফিরবে কিনা বা ফিরতে পারবে কিনা সেটা পরের মানে আলোচনা। আগে আপনারা মনে রাখবেন, বিএনপি গভর্নমেন্টকে বলছি বা বিএনপি যারা আছেন সবাইকে বলছি, ভাই বন্ধুরা, আবারও কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় আপনাদেরকে মাঠে নামা লাগবে সবার। এই মহিলা যতদিন বেঁচে আছে বাংলাদেশ কোনোদিন শান্তি থাকতে দিবে না, এটা মাথায় রাখবেন আপনি। এই জীবনে শান্তি থাকতে, কারণ কি, মহিলা যখন ক্যান্সার হয়, গড়ের বউ, গড়ের মানে মানে লিডার, কোম্পানির সিইও মহিলা যারা যখন ক্যান্সারিয়াস হয়ে যায়, ইটস এ বিগ প্রবলেম। এবং তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। উনি 3বার 4বার 5বার ক্ষমতা থাকার পরেও এখন দেখেন উনি মাত্র সরকার 3 মাস হয় নাই, 4 মাস হয় নাই, এখনই তারা হুমকি দিচ্ছে উনি যুক্তরাষ্ট্রে পাই ফেলতে পারবে না যদি মানে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে এটা বাতিল না করেন। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের বাবার এবং তাদের ওই যারা একটা খারাপ শব্দ আমি বলতে চাই না, মানে এভাবে যুক্তরাষ্ট্র, অথচ এই যুক্তরাষ্ট্রই মানে আমেরিকান গভর্নমেন্টেই শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করে একদম লিখে রেখেছে তারা তাদের সিস্টেমে। একদম জাতিসংঘ তাকে বলেছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছে তাকে। এই মহিলার হুঙ্কার দেখেন, ফর নাথিং, ওই ভারতকে নিয়েই, আর কোনো কিছু নেই ওনার। কোনো ধরনের শক্তি নাই, মানুষের শক্তি নাই। কয়েকজন আওয়ামী লীগের কয়েকটা আছে আপনার, তারা মাঝে মাঝে মিছিল টিছিল দিয়ে তারা মনে করে এখানেই তার জনপ্রিয়তা, অথচ এখানে 18 কোটি মানুষ। আপনার যদি এতই জনপ্রিয়তা থাকতো আপনার, তাহলে তো আপনাকে দেশ ছেড়ে পালাতে হতো না এবং এমন ধ্বংসাত্মক দুর্দশা আপনাকে পড়তে হতো না। এটা তো আপনাকে বুঝতে হবে। এই যে ডিলুশনাল মাইন্ডসেট, এটা থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগকে, যদি আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে চায়। আর ভারত আপনাদেরকে কুলি বসিয়ে নিয়ে দেবে, ওইটা বাংলাদেশের মানুষ মানবে না। এভাবে ভারতের পরিণতি আগামীতে কিভাবে হয় আপনারা দেখেন। যেভাবে ভারতে উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা মানে মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, একটু যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো খেয়াল করে এই বিষয়গুলো, খেলা কিন্তু গেম কিন্তু টোটালি পাল্টে যাবে। ওই গেম আর থাকবে না আপনাদের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।